এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিছু বলবে? হ্যাঁ, একটা কথা ছিল। বলে ফেলো। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী, আমতা আমতা করে বলল, আসলে আমার কথাটা আপনি ঠিক কিভাবে নেবেন বুঝতে পারছি না। এমনিই তো সব সময় আপনার নাকের ডগায় রাগ লেগে থাকে, আবার এখন না আমার কথা শুনে রেগে যান। বিভান ভ্রু কোঁচকালো, চোখ ছোট ছোট করে বলল, তুমি আবার কবে থেকে আমার রাগকে ভয় পাওয়া শুরু করলে রূপ? এমন তো আগে কখনো ঘটেনি। একদিন আমি তোমাকে একটা থাপ্পড় মারাই, তুমি সাথে সাথে আমার গালে আরেকটা থাপ্পড় মেরে দিয়েছিলে, ভুলে গেছো তা? রাগের সময় আর এখনকার সময় আলাদা। আগে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখন রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রী শব্দ দুটো যেন দোলা দিল বিভানের হৃদয়ে, কর্ণে ঢেলে দিল এক রাশ শীতলতা। উৎফুল্ল হলো হৃদয়। বিভান ওষ্ঠে হাসি ফুটিয়েই বলল, বলে ফেলো, কি বলতে চাও? রূপন্তী সময় নিল একটু, তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, আমি কিছুদিনের জন্য দেশে ফিরতে চাই। বিভানের ওষ্ঠ থেকে হাসি উবে গেল। তার ফুরফুরে মেজাজটাকে চড়িয়ে দেওয়ার জন্য এইটুকু বাক্যই যথেষ্ট ছিল। রূপন্তী দেশে যাবে, কেন যাবে? এখনও তো তাদের মধ্যে কিছু ঠিকই হলো না, আর মেয়েটার পড়াও শেষ হয়নি। তাহলে বিভান থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কেন? দেশে কাজ কি? বাবা মায়ের কাছে যাব, আর আপনাকেও নিয়ে যাব। রূপন্তী বাবা মায়ের কাছে যাবে মানে সালাম হোসেনের কাছে? এতদিন বিভান মেয়েটাকে ভালোবাসলেও কিংবা বিয়ে করলেও কখনো এটা ভেবে দেখেনি রূপন্তী তার বাবার কাছে অর্থাৎ সালাম হোসেনের কাছে যেতে চাইবে। বিভানের কাছে সালাম হোসেনের নামটা একটা ঘৃণ্য আতঙ্কের ন্যায়। জীবন চলার পথে কখনো কখনো আমাদের সাথে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের মন এবং মস্তিষ্কের ওপরে মারাত্মক প্রভাব ফেলে। সময়ের সাথে সাথে আমাদের বয়স বাড়ে, বড় হই, সবটা বুঝতে শিখি, কিন্তু মস্তিষ্ক থেকে ওই প্রভাবটা কাটিয়ে উঠতে পারি না। বিভানের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। সে সকলের সম্মুখে এক সুস্থ সবল মানুষ রূপে ঘোরাফেরা করলেও মস্তিষ্ক জুড়ে তার ভয়ানক এক অসুখের বসবাস। আর দিনের পর দিন একা একা থাকতে থাকতে সে অসুখ প্রভাব ছড়িয়েছে আরও। তবে এতদিন রূপন্তীকে পেয়ে অতীত ভুলে একটু ভালো ছিল বেচারা, কিন্তু আজ যখন দেশে ফেরার কথা, সালাম হোসেনের কথা শুনল, তখনই তার চোখের সম্মুখে ভেসে উঠল বাবা মায়ের মৃতদেহ দুটো। ওই দিন তার বাবা মায়ের মৃতদেহ শেষবারের জন্য ও তাকে দেখাতে রাজি ছিল না কেউই। সকলে বারবার বলছিল বিভান সহ্য করতে পারবে না, কিন্তু শেষ পর্যন্ত ছেলেটার কান্নাকাটিতে আবেগপ্রবণ হয়ে তাকে দেখানো হয়েছিল মৃতদেহ দুটো। বিভান সেদিন দেখেছিল তার বাবার দেহটা, মাথাটা থেতলে ঘিলু বেরিয়ে গিয়েছিল, চোখ মুখের কোনো অস্তিত্ব ছিল না পুরো মুখশ্রী জুড়ে। তার পাশেই দেখেছিল মায়ের মৃতদেহ, যার মুখের এক পাশ থেতলে রয়েছে আর এক হাত শরীর থেকে খণ্ডিত হয়ে পাশেই পড়ে রয়েছে। এই দৃশ্য চোখে দেখা বা মস্তিষ্কে ধারণ করা কোনোটারই সক্ষমতা ছিল না ছেলেটার। আর আজ ও সেই দৃশ্য থেকে বেরিয়ে আসতে পারেনি সে। বিভান ধীরে ধীরে উত্তেজিত হয়ে পড়ল। অতীত মনে করে মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠল তার। ধীরে ধীরে চোখ মুখও রক্তিম বর্ণ ধারণ করতে শুরু করল। তবুও নিজেকে কোনো মতে সামলে সে বলল, কোথাও যাব না আমরা, কোথাও না। কিন্তু এইটুকু বলতেই রূপন্তীকে থামিয়েছিল বিভান। কিছুটা উত্তেজিত স্বরে বলল, কোনো কিন্তু না, আমরা কোথাও যাব না। ওই দেশে তো যাবই না যে দেশে আমি আমার বাবা মাকে হারিয়েছি। থামল ছেলেটা, ফের বলল, আর সালাম হোসেন, উনি একজন খুনি। উনি আমার বাবা মাকে খুন করেছে, তাদের কেড়ে নিয়েছে আমার থেকে, এরপর তোমাকেও কেড়ে নিবে। নিজের বাবার সম্পর্কে এমন মিথ্যে অভিযোগ মেনে নিতে পারল না রূপন্তী। প্রতিবাদের সুরে সে বলল, না, আমার বাবা আপনার মা বাবাকে খুন করেছেন, আর না আমাকে আপনার কাছ থেকে কেড়ে নেবেন। দেশে চলুন তারপর। সম্পূর্ণ কথা শেষ করার আগেই বিভান ঝড়ের বেগে ছুটে এলো রূপন্তীর পানে, খামচে ধরল মেয়েটার দুই বাহু, দাঁতে দাঁত চেপে বলল, সাফাই গাইছিস তোর বাবার হয়ে? তোর সাফাইতে কি হবে? তোর বাবা নির্দোষ হয়ে যাবে, আমার বাবা মা আবার বেঁচে উঠবে, আমি আমার যন্ত্রণা থেকে মুক্তি পাবো, ফিরে পাবো আমার কৈশোর। কিচ্ছু ফিরে পাবো না আমি এই পৃথিবীতে একটু শান্তি পাবো না। কথাগুলো বলতে বলতে বিভান আরো উত্তেজিত হয়ে পড়ল। নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে দিশেহারা হয়ে পড়ল সে। রূপন্তীকে কিছু বলতে না দিয়ে গায়ের জোরে ধাক্কা মেরে ফেলল শক্ত টাইলসের ওপর। আকস্মিক ধাক্কার তাল সামলাতে পারল না মেয়েটাও।
ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগলো মেঝেতে। মেয়েটার সাথে সাথে কণ্ঠে আহ সূচক ব্যথাতুর ধ্বনি তুলল। বিভান খেয়াল করল না অত কিছু। ক্রোধে উন্মত্ত হয়ে হনহন করে বেরিয়ে গেল সে নিজ কক্ষে। ঠাস করে আটকে দিল দরজাটা। রূপন্তীর চোখ তুলে তাকালো বিভানের চলে যাওয়ার পানে। চোখ দুটো ছলছল করে উঠল তার। এর আগেও ছেলেটার অনেক অপমান, অনেক খারাপ ব্যবহার সহ্য করেছে সে, কিন্তু এতটা কষ্ট হয়নি কখনো। হয়তো আগে তার জন্য ভালোবাসা ছিল না, তাই কষ্টও কম হয়েছে, আর এখন ভালোবাসা আছে তাই কষ্টও বেশি হচ্ছে। তবে নিজের বাবার জন্য বিভানের মনে এতটা ঘৃণা মেনে নিতে পারল না রূপন্তী। যে করেই হোক এই ঘৃণার অবসান ঘটাতে হবে তাকে। সালাম হোসেনকে বিভানের সম্মুখে নির্দোষ প্রমাণ করতেই হবে তাকে। মেয়েটা কোনো মতে উঠে দাঁড়ালো, অতঃপর আস্তে ধীরে চলে গেল নিজ কক্ষে। রাত বেড়েছে, সেই সাথে বেড়েছে চারিদিকের নিস্তব্ধতা। বিভান আর রূপন্তীর ঝামেলার হয়েছে প্রায় ঘণ্টাখানেক কেটে গিয়েছে। ধীরে ধীরে মস্তিষ্ক ঠান্ডা হতে শুরু করেছে বিভানের। সেই সাথে অপরাধ বোধেরাও জেগে ধরতে শুরু করেছে তাকে। না, আজ সে রূপন্তীর সাথে যা করেছে একদম ঠিক করেনি। হাজার হলেও সালাম হোসেন রূপন্তীর বাবা। মেয়ে হিসাবে সে তো বাবার কাছে যেতে চাইবেই, এটাই স্বাভাবিক। বিভান হয়তো সালাম হোসেনকে হত্যাকারী মনে করে, কিন্তু রূপন্তী তো মনে করে না। কিন্তু সে ও বা কি করবে? তখনকার পরিস্থিতি তার হাতের বাহিরে ছিল। মস্তিষ্ক নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিল। সে যে তখন কি করতে কি করেছে নিজেই বুঝতে পারেনি। বিভানের হঠাৎ স্মরণে এলো সে তখন রূপন্তীকে ঠেলে ফেলে দিয়েছিল। মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? মেয়েটা ব্যথা পেয়ে কণ্ঠে ব্যথাতুর ধ্বনিও তুলেছিল। রূপন্তী কি তখন বেশি ব্যথা পেয়েছিল? বিভানের হৃদয়ে ভয় জন্মালো। আজকে তার এই ব্যবহারের পর যদি রূপন্তী তাকে ছেড়ে চলে যেতে চায় তখন কি হবে? সে বাঁচবে কিভাবে? এমনি সব হারিয়ে নিঃস্ব বিভান। এখন যদি রূপন্তীকেও হারাতে হয়, মেয়েটাকে বুঝিয়ে বলতে হবে সবটা, ক্ষমা চাইতে হবে, তাকে বোঝাতে হবে ওই দেশে সে ফিরতে চায় না। তারপর ও যদি রূপন্তী তার পরিবারের সাথে দেখা করতে যেতে চায় তাও না হয় পরে যাবে। বিভান অস্থির হলো, দিশেহারা হয়ে ছুটল রূপন্তীর কক্ষের পানে। হাত উঁচিয়ে মেয়েটার বন্ধ দরজায় আঘাত করে বলল, রূপ, রূপ দরজা খোলো। রূপন্তী শুনল বিভানের প্রতিটি ডাক, তবে সে দরজা খুলল না, বললও না কিছু। এই মুহূর্তে তার কান্না পাচ্ছে ভীষণ। অভিমানেরা জেকে ধরেছে চারপাশ থেকে। লোকটা নাকি তাকে ভালোবাসে, তাহলে এমন ব্যবহার করলো কিভাবে? তাকে ধাক্কা মারলো, তারপর একটু ফিরেও তাকালো না। বিভান ফের ডাকলো বার কয়েক। রূপন্তীর কোনো সাড়া না পেয়ে ঘুরে গিয়ে দাঁড়ালো মেয়েটার বারান্দায়, কিন্তু আজ বারান্দার দরজাটাও বন্ধ। বাহির থেকে যাতে খোলা না যায় তাই ভেতর থেকে বেশ আটসাট বেঁধেই লাগানো হয়েছে দরজাটা। বিভান বেশ কিছুক্ষণ সময় নিয়ে দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হয়ে ফের দরজা ধাক্কানো শুরু করলো। অপরাধী কণ্ঠে বলল, সরি রূপ, আমি জানি আমি যা করেছি অন্যায় করেছি, কিন্তু আমি এমনটা করতে চাইনি। রাগের বশে কিভাবে যেন হয়ে গেল। দয়া করে দরজাটা খোলো রূপ। রূপন্তী তবুও দরজা খুলল না। কান্নার দরুন নাকের ডগাটা রক্তিম বর্ণ ধারণ করেছে তার। দুই গাল বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে বিরামহীনভাবে। বিভান ফের ডাকলো তাকে, দরজায় আঘাত করে বলল, দরজাটা একবার খোলো রূপ। বলছি তো আমার ভুল হয়ে গেছে, সরি। আমাকে অন্তত একবার সবটা ব্যাখ্যা করা বা তোমাকে বোঝানোর একটু সুযোগ দাও। রূপন্তীর কোনো সারা শব্দ পাওয়া গেল না। বিভান বসে পড়ল বারান্দাতেই, গলা উঁচিয়ে বলল, তুমি দরজা খুলবে না তো? ঠিক আছে, আমিও নড়ব না এখান থেকে। এখানে বারান্দাতেই বসে থাকবো সারা রাত। রূপন্তীর কান্নার দমক বাড়ল, তবে হৃদয় চাইল না বিভানের ডাককে উপেক্ষা করতে, তাকে বাইরে অপেক্ষা করাতে। অভিমানেরা হৃদয়কে শাসিয়ে বলল দরজা না খুলতে, কিন্তু হৃদয় কি আর সে কথা মানে? কিঞ্চিত সময় নিয়ে মেয়েটা নিজেকে ধাতস্থ করল, কান্না থামিয়ে এগিয়ে গেল বারান্দার পানে। দরজাটা খুলেই থমথমে কণ্ঠে বলল, কি হয়েছে? এত রাতে এমন চিৎকার চেঁচামেচি জুড়েছেন কেন? বিভান বসা থেকে উঠে দাঁড়ালো, তাকালো প্রেয়সীর পানে। কাঁদতে কাঁদতে ইতিমধ্যে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে। কপালের এক কোণে ফুলে উঠে কালো বর্ণ ধারণ করেছে। এ নিশ্চয়ই বিভানের তখনকার ধাক্কা মারার ফলে হয়েছে। ছেলেটার হৃদয়ে অপরাধ বোধ জাগলো। সে কিভাবে পারল নিজের প্রেয়সীকে আঘাত করতে? ইচ্ছে তো হচ্ছে এখনই এই হাত কেটে ফেলতে। বিভান দিশেহারা হলো। হুট করে মেয়েটার কাছাকাছি চলে গেল সে। দুহাত বাড়িয়ে রূপন্তীর মুখখানা নিয়ে নিল হাতের ভাঁজে। সময় নষ্ট না করে নিজের শুষ্ক ওষ্ঠজোড়া মিলিয়ে দিল মেয়েটার নরম কোমল ওষ্ঠের ভাঁজে। হকচকিয়ে উঠল রূপন্তী।
হৃদয় জুড়ে অভিমানেরা হানা দিল আরও গাঢ়ভাবে। প্রিয় মানুষের সামান্য ব্যথা দিলেও হৃদয়ে অভিমান বাসা বাঁধে। তাদের স্বল্প খারাপ ব্যবহারও পীড়া দেয় ভীষণ। তারপর যদি আবার সেই প্রিয় মানুষটা নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, মাপ চাইতে আসে কিংবা কাছাকাছি আসে, তখন অভিমানেরা যেন আরও ফুলে ফেঁপে ওঠে। রূপন্তীর অবস্থাও হয়েছে এখন ঠিক তেমন। বিভানের সান্নিধ্য পেয়ে মেয়েটার ভেতরে সকল অভিমানেরা ডানা মেলে দিয়েছে যেন মুহূর্তেই। মেয়েটা হাত উচালো, বিভানের বক্ষে বল প্রয়োগ করে ঠেলে দিতে চাইল নিজের থেকে দূরে। তবে দূরে সরল না বিভান, বরং সে আরও ঘনিষ্ঠ হলো রূপন্তীর সাথে। এক হাত মেয়েটার মাথার পেছনে রেখে অন্য হাতে চেপে ধরল রূপন্তীর সুডৌল কোমরখানা, মিশিয়ে নিল নিজের সাথে। রূপন্তী তবুও দমল না, জেদ দেখিয়ে নিজের থেকে সরিয়ে দিতে চাইল বিভানকে, কিন্তু বরাবরের ন্যায় সে ব্যর্থ। ছেলেটার পুরুষালী শক্তির সাথে পেয়ে ওঠা তার ন্যায় পুঁটি মাছের কর্ম নয়, শুধু শুধু শক্তি ক্ষয়। রূপন্তী নিজের শক্তি ক্ষয় বন্ধ করল, নিস্তেজ হয়ে লেপ্টে রইল স্বামীর বক্ষের সাথে। এ পর্যায়ে বিভানও ওষ্ঠ ছাড়ল তার। মেয়েটার কপালে ফুলে উঠা স্থানে আলতোভাবে ঠোঁট ছুঁয়ে বলল, সরি জান। বিভানকে একটু নরম হতে দেখেই রূপন্তী নিজেকে ছাড়িয়ে নিল, নাক টেনে বলল, সরি বলা হয়ে গেছে, এখন নিজের রুমে গিয়ে ঘুমান। বিভান গেল না, বরং মেয়েটাকে ঠেলে ঠুলে ঢুকলো কক্ষের ভেতরে। ভ্রু কুচকালো রূপন্তী, ফের বলল, আপনাকে না আমি আপনার রুমে যেতে বললাম, তারপরেও আপনি এই রুমে ঢুকছেন কেন? আমি আজ এখানেই ঘুমাবো। কেন? বিভান অবাক হওয়ার ভান ধরল, কপাল কুঁচকে বলল, কেন মানে কি? আমি তোমার স্বামী। বিয়ের রাত থেকেই আমার তোমার সাথে এক কক্ষে এক বিছানায় পাশাপাশি থাকার কথা ছিল। আমি যে এতদিন তোমার সাথে এক কক্ষে না থেকে তোমাকে সময় দিয়েছি তাই অনেক। আর সময় দিতে পারছি না, দুঃখিত। এই সময় দিতে দিতে পরে দেখা যাবে আমাদের মধ্যে দূরত্ব আরও বেড়ে গেছে। রূপন্তীর চোখ মুখ শক্ত হয়ে উঠল। একটু আগে তার সাথে যা ইচ্ছে তাই ব্যবহার করে তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে এখন এসেছে নাটক করতে। এতই যখন ভালোবাসা আর এতই যখন দূরত্বের ভয়, তখন রাগটা কেন নিয়ন্ত্রণে রাখতে পারল না? তাকে আঘাত কেন করল? দাঁতে দাঁত চাপল রূপন্তী, রুষ্ট কণ্ঠে বলল, একদম নাটক করবেন না। মেরে কপাল ফুলিয়ে এখন এসেছে আদিক্ষেতা দেখাতে। একটু আগে আমাকে ধাক্কা মারার আগে খেয়াল ছিল না আমি আপনার বউ হই? বিভান নরম হলো, মেয়েটার হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসলো বিছানায়। রূপন্তী মোড়ামুড়ি শুরু করলো, হাতটা ছাড়াতে চাইল ছেলেটার হাত থেকে। বিভান ছাড়ল না, বরং শক্ত হাতে তাকে টেনে বসালো নিজের কোলে, কোমর চেপে মিশিয়ে নিল নিজের সাথে। কাঁধে থুতনিটা রেখে আস্তে ধীরে বলতে শুরু করলো, দুঃখিত রূপ, আমি ইচ্ছে করে তোমাকে আঘাত করতে চাইনি। আসলে তোমার দেশে ফেরার কথা শুনে আমার ভিতরে কি যেন হয়ে গিয়েছিল, মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে উঠেছিল, মেজাজ বিগড়ে গিয়েছিল, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারিনি। তোমার দেশে ফেরার কথা শুনে, তোমার বাবার কাছে যাওয়ার কথা শুনে আমার বাবা মায়ের মৃত মুখগুলো চোখের সম্মুখে ভেসে উঠেছিল। দিশেহারা হয়ে পড়েছিলাম আমি। তুমি মানতে চাও বা না চাও, তোমার বাবার জন্যই আমি আমার বাবা মাকে হারিয়েছিলাম একদিন। তাই যখন তুমি বললে দেশে ফিরতে চাও, তোমার বাবার কাছে যেতে চাও, আমার মনে হয়েছিল আমি বোধহয় এবার তোমাকেও হারিয়ে ফেলবো, আবার নিঃস্ব একা হয়ে পড়ব। রূপন্তী কিছুটা নরম হলো, তবে তার ভীষণভাবে বলতে ইচ্ছে হলো, আমার বাবার জন্য আপনি আপনার বাবা মাকে হারাননি। আমার বাবা আপনার বাবা মায়ের হত্যাকারী নন। তবে নিজের ইচ্ছে নিজের ভেতরেই দমন করলো মেয়েটা। এভাবে চেঁচিয়ে বা তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। তর্কে জড়ালে শুধু শুধু তাদের দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে, আবারও শত্রু হয়ে উঠবে একে অপরের, যেমনটা কিছুক্ষণ আগে ঘটল। অবশ্য এর জন্য ছেলেটাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। সেই ছোট বয়সে যেভাবেই হোক সে তার বাবা মাকে হারিয়েছে, তারপর পাড়ি জমিয়েছে দূর দেশে। সেখানে একাকী নিঃসঙ্গ জীবনযাপনই এতদিন ধরে অতিবাহিত করেছে সে। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা খুব বেশি নয়, মাত্র 1 মাস একদম একাকী থাকলেই অবসান হতাশা জর্জরিত হয়ে কেমন মানসিক রোগী হয়ে উঠি। সেখানে বিভান জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাওয়ার পর একাকী জীবন বেছে নিয়েছে। সম্ভবত সালাম হোসেনই তার বাবা মায়ের হত্যাকারী, এ ধারণাটাও এই কারণেই তার হৃদয়ে আরও গাঢ়ভাবে বাসা বেঁধেছে। রূপন্তীকে যেভাবেই হোক বিভানের হৃদয় থেকে এই ধারণাটা নির্মূল করতে হবে। এর জন্য তর্ক বিতর্ক নয়, বুদ্ধি খাটিয়ে ছেলেটাকে দেশে নিয়ে যেতে হবে। সেখানে নিয়েই প্রমাণ করতে হবে সবটা। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, ছাড়ুন আমাকে, ঘুম পেয়েছে, ঘুমাবো আমি।
বিভান ছাড়ল না মেয়েটাকে, তবে কাঁধ থেকে থুতনি উঠালো, তাকালো রূপন্তীর কপালে ফুলে ওঠা স্থানে, ভালোভাবে পর্যবেক্ষণ করতে করতে বলল, বেশি ব্যথা পেয়েছিলে? না, শান্তি পেয়েছি খুব। রূপন্তী ভেঙচি কেটে বলল কথাটা। বিভান বিছানায় শুয়ে পড়ল তাকে নিয়ে, আলতোভাবে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, দুঃখিত, এবারের মতো মাফ করে দাও আমাকে। আমি আর কখনো এমনটা করব না। প্রতি উত্তরে রূপন্তী বলল না কিছুই, নীরবে শুয়ে রইল স্বামীর সাথে লেপ্টে। ভোরের আলো ফুটেছে, চারিদিকটা আলোকিত হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। জানলা গলিয়ে সূর্যের উজ্জ্বল আলো কক্ষে প্রবেশ করতেই ঘুম ভেঙে গেল রূপন্তীর। একটু নড়েচড়ে উঠতেই অনুভব করলো কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। হকচকিয়ে উঠল মেয়েটা, তড়াক করে খুলল চোখ দুটো। মাথা উঁচিয়ে তাকাতে দেখতে পেল বিভানের ঘুমন্ত মুখশ্রীটা। এ লোক এখানে কেন? হঠাৎ ঘুম ভেঙে নড়বড়ে মস্তিষ্কটা ধারণ করতে পারল না কিছুই। রূপন্তী মস্তিষ্কে চাপ প্রয়োগ করলো। তার স্মরণে এলো এ লোক তো গতকাল রাতে এখানে এসেছিল, তারপর আর যায়নি। এর মানে তারা গত রাতে একসাথেই ছিল, পুরো রাতটা এভাবে জড়াজড়ি করেই ঘুমিয়েছিল। ভেতরে ভেতরে অপ্রস্তুত হয়ে পড়ল মেয়েটা। রাতে ঘুমের মধ্যে তেমন একটা অনুভব না করলেও এখন ভীষণ লজ্জা লাগছে তার। ছেলেটা জেগে গেলে নিশ্চিত আরও লজ্জায় পড়তে হবে। রূপন্তী আস্তে ধীরে খুব সাবধানে নিজেকে বিভানের বন্ধন থেকে মুক্ত করল। তাড়াহুড়ো করে চলে গেল ওয়াশরুমে। বিভানের ঘুম ভাঙল আরও কিছুক্ষণ পর। চোখ বন্ধ রেখেই সে হাত বাড়িয়ে খুঁজল মেয়েটাকে। না পেয়ে চোখ দুটো মেলে তাকালো আশেপাশে। না, মেয়েটাকে কক্ষের কোথাও দেখা যাচ্ছে না। নিশ্চয়ই ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে ছুট লাগিয়েছে সে। ছেলেটা উঠে দাঁড়ালো বিছানা ছেড়ে, ঘুম ঘুম চোখ মুখে গেল রান্নাঘরে। রূপন্তী রান্না করছিল। বিভান এগিয়ে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে, ঘাড়ে মুখ গুজে বলল, আই মিস ইউ বেব। রূপন্তী পিছু ঘুরে তাকালো, কপালে ভাঁজ ফেলে শুধালো, ঘুম থেকে উঠেছেন কখন আপনি? এই তো একটু আগে। এইটুকু সময় মিস করেও ফেলেছেন একদম। বিভান ওষ্ঠ প্রসারিত করলো, ফের মেয়েটাকে জড়িয়ে নিল নিজের সাথে। আহ্লাদি স্বরে বলল, আমি ঘুমের মধ্যে চোখ বন্ধ রেখেও তোমাকে মিস করি জান। রূপন্তী ভেঙচি কাটলো, ওষ্ঠ পাকিয়ে বলল, আদিক্ষেতা ছাড়ুন তো, রান্না করব আমি। বিভান ছাড়ল না মেয়েটাকে। বসার কক্ষ থেকে একটা মোড়া এনে বসলো রান্নাঘরে রূপন্তীর পাশে। ভ্রু কোচকালো মেয়েটা, কপালে ভাঁজ ফেলে বলল, কি এখানে বসেছেন কেন? হাত মুখ ধুয়ে ফ্রেশ হবেন না নাকি? একটু পরে হব, আপাতত তোমার পাশে বসে একটু দেখি তোমাকে। রূপন্তী দ্বিরুক্তি করল না। বিভান তার পাশে বসেছে যখন বসে থাকুক। তার ও ছেলেটার এইসব ছোট ছোট আবদার পাগলামি ভালো লাগে। তাছাড়া প্রতিদিন তো একাই রান্না করে, আজ না হয় রান্নার সঙ্গী হিসাবে স্বামীকেও পেল। কিন্তু বিভান কি আর চুপ করে বসে থাকার ছেলে? মেয়েটার দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নার মধ্যে তার কোমর জড়িয়ে ধরল সে। বাচ্চাদের ন্যায় জিজ্ঞেস করলো, কি রান্না করছো? পাস্তা আর স্যান্ডউইচ বানাচ্ছি। আমার মুখে দাও, লবণ চেক করি একটু। কি নিদারুণ আবদার, একদম বাচ্চাদের মতো। রূপন্তী উপেক্ষা করতে পারল না এ আবদারকে। চামচে করে একটুখানি স্যান্ডউইচের জ্যাম তুলে তুলে দিল ছেলেটার মুখে। এইটুকু আবদার রক্ষায় বিভানের যতটা না জেলির স্বাদ অনুভব করেছে, তার থেকে অধিক অনুভব করেছে শান্তি। ছোটবেলায় তার মা যখন রান্নাঘরে কিছু রান্না করত, তখন বিভান ঠিক এভাবেই তার ছোট ছোট হাত দ্বারা কোমর জড়িয়ে ধরত মায়ের। আদুরে কণ্ঠে বলতো, একটু দাও না মা, লবণ হয়েছে কিনা দেখি। মা বাবাকে হারানোর পর দূর দেশে পাড়ি দিয়ে বিভান ওই মুহূর্তগুলো মিস করত খুব। মাঝে মাঝে ছেলেটার মনে হতো সে যদি নিজের জীবনের বিনিময়ে মুরাদ ইয়াফি এবং বিপাশা বেগমকে ফিরিয়ে আনতে পারত তবে তাই আনত। কিন্তু তা তো আর সম্ভব না। সৃষ্টিকর্তা তেমন কোনো উপায় খোলা রাখেননি। পুরনো স্মৃতিচারণে আখিদায় ভরে উঠল ছেলেটার। আর একটু শক্ত করে সে জড়িয়ে ধরল রূপন্তীর কোমরখানা। বেলা গড়িয়েছে কিছুটা, ব্যস্ত নগরী ব্যস্ত হয়ে পড়েছে বেশ। রাস্তা থেকে শোনা যাচ্ছে যানবাহনের প্যাপ ও ধ্বনি। সকালের নাস্তা শেষে কলেজের জন্য তৈরি হয়ে বাড়ির বাহিরে এলো রূপন্তী। বিভান বসেছিল বসার কক্ষেই। রূপন্তীকে বেরিয়ে আসতে দেখেই উঠে দাঁড়ালো সে। এগিয়ে এসে মেয়েটার এক হাত নিজের হাতের ভাঁজে নিয়ে বলল, চলো আজ শহর ঘুরি। কিন্তু কলেজ? আজ যাব না। আমার লাইব্রেরির চাকরির কি হবে? ছুটি নেইনি তো। আমি ইতিমধ্যে তোমার ইমেইল অ্যাকাউন্ট থেকে ছুটির জন্য তাদের কাছে ইমেইল করে দিয়েছি। রূপন্তীর ভ্রুজগুল কুঁচকে এলো। সন্ধিহান সুরে সে বলল, আপনি আমার ইমেইল অ্যাকাউন্ট কোথা থেকে পেলেন? বিভান বেশ নির্লিপ্ত ভঙ্গিতেই জবাব দিল, কেন, তোমার মোবাইল থেকে? রূপন্তীর চোখ বড় বড় হয়ে গেল।
অবাক স্বরে বলল, আমার মোবাইল থেকে কিভাবে পেলেন? আমার মোবাইল তো লক করা, আপনি লক খুললেন কিভাবে? বিভান মেয়েটার হাত টেনে গৃহের বাইরে পা বাড়ালো, কপাল কুঁচকে জবাব দিল, কেমন বোকার মতো প্রশ্ন করছো? তোমার মোবাইলে লক ছিল মানে পাসওয়ার্ড দেওয়া ছিল। অবশ্যই আমি সেই পাসওয়ার্ডের সাহায্যেই লক খুলেছি। আপনি পাসওয়ার্ড জানলেন কিভাবে? তুমি যখন মোবাইলের লক খুলছিলে তখন দেখে নিয়েছিলাম। এইটুকু বলে হাঁটা থামিয়ে দিল বিভান। পাশ ফিরে তাকালো রূপন্তীর পানে, কপালে ভাঁজ ফেলে বলল, কোনো জীবিত মানুষ তার মোবাইলের পাসওয়ার্ড শয়তানে লাড়ে রাখে? প্রথমে তো আমি ভেবেছিলাম আমি বুঝতে ভুল করেছি, এমন পাসওয়ার্ড এলিয়েন ছাড়ার কারো মোবাইলে ব্যবহার করা সম্ভব না। পরে আরও ভালোভাবে লক্ষ্য করার পর বুঝলাম না আমি ভুল। আমার বউ পৃথিবীর সকল মোহমায়া ত্যাগ করে আধ্যাত্মিক লেভেলে গিয়ে তার মোবাইলের পাসওয়ার্ড দিয়েছে শয়তানে লাড়ে। থামলো বিভান, ফের বলল, তারপর ফেসবুক পাসওয়ার্ড দিয়েছো প্রেম নাই কপালে, আবার ইমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়েছো দেখা হবে সকালে। মানে এই পাসওয়ার্ডগুলো তোমার মাথায় এলো কিভাবে? তুমি এই পৃথিবীর প্রাণী তো নাকি অন্য জগৎ থেকে ভুলবশত এসে পড়েছো? রূপন্তী কিঞ্চিত লজ্জা পেল। পাসওয়ার্ডগুলো আসলেই উদ্ভট এবং লজ্জাজনক। মোবাইল হারিয়ে গেলে তা যেন কেউ সহজে খুলতে না পারে, আবার তার ফেসবুক অ্যাকাউন্ট বা ইমেইল অ্যাকাউন্ট যেন কেউ অনুমতি ব্যতীত প্রবেশ করতে না পারে, তাই এমন পাসওয়ার্ড দিয়েছিল সে। কিন্তু এই লোক তাও ধরে ফেলল, এখন আবার তা নিয়ে কথাও শোনাচ্ছে। এলোমেলো দৃষ্টি ফেলল রূপন্তী, আমতা আমতা করে বলল, মোবাইলের পাসওয়ার্ড না হয় আমি লক খোলার সময় দেখে নিয়েছিলেন আমি, কিন্তু ফেসবুক আর ইমেইল পাসওয়ার্ড কোথায় পেলেন? তোমার ডায়েরিতে। রূপন্তী কিঞ্চিত চমকালো, চোখ দুটো বড় বড় হয়ে গেল তার। এই লোক তার অগোচরে ডায়েরিও হাতিয়েছে। যদিও তার ডায়েরিতে তেমন কিছু লেখা নেই, তবে কিছু কিছু উদ্ভট কথা লেখা আছে। এই যেমন এই উদ্ভট পাসওয়ার্ডগুলো, যে বড় বড় পাসওয়ার্ড মাঝে মাঝে নিজেই ভুলে যায়, তাই ডায়েরিতে লিখে রেখেছিল আর কি। রূপন্তী কপাল কুঁচকালো, কিছুটা রুক্ষ স্বরে বলল, কারো অনুমতি ব্যতীত তার ব্যক্তিগত জিনিস দেখতে নেই তা আপনি জানেন না? তারপরেও আমার ডায়েরি ধরেছেন কোন আক্কেলে? স্বামী স্ত্রীর মধ্যে আবার ব্যক্তিগত গোপনীয় কি? স্বামী স্ত্রীর মধ্যে থাকবে সবটা উন্মুক্ত খোলা বইয়ের মতো। তাছাড়া তোমার পাসওয়ার্ড না দেখলে আমি জানতাম কিভাবে যে তুমি মনে মনে প্রেমের জন্য একদম উতলা হয়ে উঠেছ? ফেসবুকের পাসওয়ার্ডে পর্যন্ত বসিয়ে দিয়েছ প্রেম নেই কপালে। আহারে দুঃখ! তোমার এই দুঃখের কথা আমি আগে জানলে বিয়েটা সেই কবেই সেরে ফেলতাম। এত দেরি করে মাঝরাতে হাফ প্যান্ট পরে বিয়ে করতাম না। রূপন্তী অপ্রস্তুত হলো। এত কিছু ভেবে তো আর সে এমন পাসওয়ার্ড দেয়নি। এমনি একদিন ফেসবুক ঘুরতে ঘুরতে হঠাৎ একটা লাইন তার চোখে পড়েছিল, প্রেম নাই কপালে দেখা হবে সকালে। লাইনটা হাস্যকর এবং সকলের ধারণার বাইরে মনে হয়েছিল বলে ভাগ ভাগ করে ফেসবুক এবং ইমেইল পাসওয়ার্ড হিসাবে বসিয়ে দিয়েছিল। তাছাড়া ও তার এমন উদ্ভট সব পাসওয়ার্ড ব্যবহার করার অভ্যাস আছে যা মানুষের ধারণার বাইরে থাকে। মেয়েটা কিছুটা ইতস্তত করেই বলল, আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয়, আমি এমনিই দিয়েছিলাম এই পাসওয়ার্ডটা। বিভান ওষ্ঠ প্রসারিত করলো, মেয়েটার হাত টেনে আবারও সম্মুখ পানে হাঁটা শুরু করলো। ব্যঙ্গাত্মক স্বরে বলল, ঠিক কেমনটা তা আমি বেশ ভালোই বুঝেছি, তাই তো আজ কলেজ টলেজ বাদ দিয়ে প্রেম করতে ছুটছি। হাজার হলেও আমার বউয়ের আফসোস তার কপালে নাকি প্রেম নাই। রূপন্তী আর কোনো কথা বলল না। ভেতরে ভেতরে লজ্জা অস্বস্তি বোধ মুষড়ে পড়ছে সে। এমনটা হবে জানলে সে আগেই পাসওয়ার্ড পরিবর্তন করে দিত। রূপন্তীর এই মুহূর্তে কপাল চাপড়াতে ইচ্ছে করছে। সে যে কেন এই পাসওয়ার্ডগুলো দিতে গেল? অন্য একটা ভালো পাসওয়ার্ডও তো দিতে পারত। আর দিল তো দিল, তাও এই লোকের হাতেই পড়ল। বিভান ওষ্ঠে হাসি ঝুলিয়ে বসলো ড্রাইভিং সিটে। দেরি না করে সাথে সাথেই স্টার্ট করলো গাড়িটা। কিছুক্ষণ বাদেই একটা বড় শপিং মলের সামনে এসে গাড়ি থামালো বিভান। গাড়ি থেকে নেমে ছেলেটা ঘুরে গেল। রূপন্তীর পাশের দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তী নেমে দাঁড়ালো, ভ্রু কুঁচকে বলল, আমরা এখানে এসেছি কেন? অবশ্যই কেনাকাটা করতে। কিন্তু আমার তো কিছু কেনার নেই। বিভান মেয়েটার হাত ধরে মলের ভেতরের দিকে হাঁটা ধরলো। যেতে যেতে বলল, আমার জন্য কিনবে? রূপন্তী আর বিভান গিয়ে দাঁড়ালো শপিং মলের ভেতরে পোশাকের স্থানে। বিভান বেছে বেছে বেশ কয়েকটা কাপল সেট নিল। তারপর জুতার স্থানে গিয়ে সেখান থেকে কাপল সেট জুতা বেছে নিল। অতঃপর শপিং মলের ট্রায়াল রুম থেকে পোশাক পরিবর্তন করে একই ধরনের পোশাকে দুজন বেরিয়ে পড়ল ঘুরতে।
স্পেনের বার্সেলোনা পুরো ইউরোপের শীর্ষ স্থানের মধ্যে একটি স্থান। কাতালোনিয়া অঞ্চলের জনপ্রিয় স্প্যানিশ শহর এটি। এখানে রয়েছে সমৃদ্ধ সব হোটেল, রেস্টুরেন্ট, আলোকিত রাত্রিযাপন, জাদুঘর, দর্শনীয় স্থান। এই শহরটির মূল গোড়াপত্তন রোমান সাম্রাজ্যের সময়। ইভান তার গাড়ি নিয়ে থামালো বার্সেলোনা লা রাম্বলা রাস্তার পাশে। চারদিকে জনমানবে ভরপুর, তাদের মতোই অনেক মানুষ ঘুরতে এসেছে। লা রাম্বলা রাস্তাটির দুই পাশ এবং মাঝখান জুড়ে রেস্টুরেন্ট, কফি শপ, সুভেনির দোকান রয়েছে। বিভান রূপন্তীর হাত ধরে ভিড় ঠেলে ঘুরতে শুরু করলো লা রাম্বলাতেই। রূপন্তী চোখ বড় বড় করে দেখছিল আশপাশটা। চারদিকে সব শ্বেত বর্ণধারী জনমানবের আনাগোনা। কেউ কেউ এই স্থানে স্মৃতি ধরে রাখার জন্য ছবি তুলছে, সেলফি তুলছে। রূপন্তীরও ইচ্ছে হলো ছবি তুলতে। মোবাইলটা বের করে ফ্রন্ট ক্যামেরা অন করলো সে। সেলফি তোলার জন্য ক্লিক করতেই বিভান একখানা চুমু বসিয়ে দিল মেয়েটার গালে। হকচকিয়ে উঠল রূপন্তী। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কিনা তাদের। কেউ তাদের পানে তাকিয়ে নেই, সবাই নিজ নিজ ভাবে আছে। রূপন্তীকে আশপাশ তাকাতে দেখে হাসলো বিভান। অভয় দিয়ে বলল, কেউ দেখেনি। এখানে বাংলাদেশের ন্যায় কেউ কারো দিকে তাকিয়ে থাকে না বা পর্যবেক্ষণ করে না। সবাই নিজ নিজ স্বাধীনতা অনুযায়ী এবং ইচ্ছে অনুযায়ী চলে। খুঁজে দেখো এই ভিড়ের মধ্যে কত কপত কপতি একে অপরের সাথে গভীর চুম্বনে মত্ত হয়ে রয়েছে। রূপন্তীর তবুও লজ্জা লাগলো। এরা বিদেশি এবং অতি আধুনিক, তাই হয়তো এরা খোলামেলাভাবে নিজেদের ভালোবাসা, অনুভূতি এবং ঘনিষ্ঠতা প্রকাশ করতে পারে। কিন্তু সে তো বাঙালি, তাদের সংস্কৃতি এবং ঐতিহ্য এখনো খোলামেলা ভালোবাসাকে সমর্থন করে না। রূপন্তীর দৃষ্টি নত করলো, লাজুক চোখ মুখে বলল, তাই বলে আপনি আমাকে এভাবে চুমু খাবেন? তুমি বারণ করলে খাবো না, তবে শর্ত আছে। ভ্রু কুচকালো রূপন্তী, কপালে ভাঁজ ফেলে বলল, কি শর্ত? বিভান ঠোঁট এড়িয়ে দিল, চোখ টিপে বলল, বাড়িতে গিয়ে আমাকে গুনে গুনে 100 চুমু দিতে হবে। রূপন্তীর মাথা ঘুরে উঠল, সাথে কপালটাও কুঁচকে এলো মুহূর্তে। এই লোক সর্বদা তাকে ফাঁদে ফেলে ফায়দা লুটতে চায়, এক প্রকার সুযোগের সদ্ব্যবহার। মেয়েটা চোখ মুখ শক্ত করলো, ভেঙচি কেটে বলল, আমি আপনার কোনো শর্ত মানব না। তাহলে আমি কিন্তু এখানে জনসম্মুখে তোমাকে চুমু খাবো। আপনি যা খুশি করে নিন, তবু আমি আপনার 100 চুমুর শর্ত মানব না। রূপন্তী মোবাইল হাতে নিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। বিভানও পিছু নিল তার। হাঁটতে হাঁটতে তারা এসে দাঁড়ালো রামবলা সান জুসেপে। রামবলা সড়কের এই স্থানটায় চারিদিকে ছড়ানো ছিটানো অসংখ্য ফুলের দোকান। রূপন্তী অবাক চোখে তাকালো চারপাশে। তার যেন মনে হলো সে কোনো ফুলের রাজ্যে প্রবেশ করেছে এই সময়। মেয়েটাকে অবাক চোখে চারপাশটা দেখতে দেখে একটা ফুলের দোকানে প্রবেশ করলো বিভান। দোকানে আগে থেকেই বানিয়ে রাখা একটা লাল গোলাপের তোড়া নিয়ে বাইরে বেরিয়ে এলো সে। চারপাশে হাজার জনমানবের উপস্থিত তোয়াক্কা না করেই ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ল রূপন্তীর সম্মুখে। দুই হাতে লাল গোলাপের তোড়াটা তুলে ধরে বলল, তোমাকে ইশারা ইঙ্গিতে বহুবার ভালোবাসি বলা হলেও কখনো সরাসরিভাবে বলা হয়নি। থামলো বিভান, একটু সময় নিয়ে ফের বলল, আজ এই বার্সেলোনায় শত শত মানুষের উপস্থিতিতে অভূতপূর্ব সুন্দর এক প্রাকৃতিকে সাক্ষী রেখে বলছি, আমি তোমাকে ভালোবাসি রূপ, ভীষণ ভালোবাসি। শেষের ভালোবাসি কথাটা একটু জোরেই বলল বিভান। তাদের পাশ থেকে চলমান অনেক পথচারী দাঁড়িয়ে পড়ল। কেউ বিভানের ভাষা বা কথা বুঝতে না পারলেও বলার ভঙ্গি হাতের ফুল দেখে বুঝে নিয়েছে কি হতে পারে এখানে। আমাদের বাঙালিদের নিকট এই সকল বিষয়াদি অর্থাৎ প্রকাশ্য প্রেম নিবেদনটা দৃষ্টিকূট হলেও বহির্বিশ্বে ভীষণ উচ্ছ্বাসের। ইতিমধ্যে জন কয়েক ভিনদেশী নারী পুরুষেরা ছবিও তোলা শুরু করে দিয়েছে রূপন্তী এবং বিভানের। রূপন্তীর লজ্জা লাগলো, এতগুলো মানুষের সম্মুখে কেমন অস্বস্তি হচ্ছে। এরা আবার নিজেদের ভাষায় নিজেদের মধ্যে কি কি যেন বলাও শুরু করেছে। মেয়েটা আর চোখে তাকালো আশপাশে, অতঃপর কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করছেন কি? উঠুন, সবাই দেখছে তো। আগে আমার কথার উত্তর দাও, তারপর উঠবো। রূপন্তী ভালোবাসে বিভানকে, এটা তো কোনো মিথ্যে নয়। সুতরাং এটা লুকিয়ে রাখা বা অস্বীকার করার আর কোনো মানেই হয় না। তাদের বিয়ে হয়েছে, মোটামুটি একটা বৈবাহিক সম্পর্ক অতিবাহিত করছে দিনের পর দিন। সেখানে ভালোবাসি কথাটা লুকিয়ে রেখে অভিনয় করতে গিয়ে আর লাভ কি? মেয়েটা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল।
আশেপাশে আরেকবার চোখ বুলিয়ে মৃদস্বরে বলল, আমিও আপনাকে ভালোবাসি। বিভান চমকালো, হৃদয়ে যেন প্রশান্তির হাওয়া বইল তীব্র বেগে, শীতল হলো দুই কর্ণ। অবশেষে সে নিজের কাঙ্ক্ষিত বাক্যটা শুনেছে। এতদিনের অপেক্ষা, এত ধৈর্যের অবসান ঘটেছে তার। বিভানের হৃদয় প্রফুল্ল হলো, ওষ্ঠে হাসির ধারা বজায় রেখে সে বলল, কি বললে আবার বলো তো, শুনিনি আমি। রূপন্তী একটু সময় নিল, চোখ দুটো বন্ধ করে গলা উঁচিয়ে ফের বলল, আমিও আপনাকে ভালোবাসি। বিভান আনন্দে মাতোয়ারা হলো, ফুল হাতে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হুট করে জড়িয়ে ধরল রূপন্তীকে। মেয়েটা আশেপাশে একবার তাকিয়ে নিজেও জড়িয়ে ধরল বিভানকে, উৎফুল্ল স্বরে বলল, অবশেষে অবশেষে তুমিও আমায় ভালোবাসলে। রূপন্তী এ পর্যায়ে চারপাশে জনমানবের তোয়াক্কা বাদ দিল, হাত বাড়িয়ে জড়িয়ে ধরল বিভানকে। লাজুক ভঙ্গিতে মুখ লুকালো স্বামীর বক্ষে। সময়ের কাঁটা ঘুরে চলেছে। নিজেদের মনের কথা প্রকাশ করে একে অপরের বাহুতে জড়িয়ে বিভান এবং রূপন্তী এসে পৌঁছালো লা রামব্লা সড়কের শেষ মাথায়, অর্থাৎ সমুদ্রের তীরে। ভূমধ্য সাগরের তীর এটি। চারদিকে মানুষ গিজগিজ করছে, তরুণ তরুণী, মধ্যবয়স্ক, বয়স্ক, বাচ্চা, বুড়ো, সকল বয়সের মানুষের সমাগম এখানে। কিছু কিছু নারী আবার সমুদ্র তীরে বিকিনি পরে ঘুরছে, কিছু কিছু পুরুষের পরনেও ছোট ছোট আন্ডার ওয়্যারের ন্যায় প্যান্ট। রূপন্তীর চোখ বড় বড় হয়ে গেল আশেপাশে তাকিয়ে, বুকটা ধরফর করে উঠল মুহূর্তেই। বিভানকে নিয়ে আর সম্মুখে যাওয়ার সাহস হলো না তার। ওই দিকে যাওয়া মানেই তো ছেলেটা ওই অর্ধনগ্ন নারীগুলোকে দেখবে। সে বিশ্বাস করে নিজের স্বামীকে, তবুও কেন যেন হিংসা জন্মালো হৃদয়ে। দ্রুত সে বিভানকে টেনে উল্টো ঘুরল, চোখ মুখ কুঁচকে বলল, ওদিকে গিয়ে আর কাজ নেই, চলুন যে রাস্তা ধরে এসেছিলাম আবার সে রাস্তা ধরেই ফিরে যাই। বিভান অবাক হলো, মেয়েটা কি পাগল হয়ে গেছে নাকি বুদ্ধিভ্রম হয়েছে? ভূমধ্য সাগরের তীরে এসে সাগরকে উপভোগ না করেই চলে যাবে, এটা কেমন কথা? কপাল কুঁচকালো বিভান, রূপন্তীর থেকে নিজের হাতটা ছাড়িয়ে বলল, মাথা খারাপ হয়েছে তোমার? ভূমধ্য সাগরের তীরে এসেও সাগর না দেখে চলে যাবে? রূপন্তী আর চোখে তাকালো সমুদ্র সৈকতে ঘুরে বেড়ানো অর্ধনগ্ন নারীগুলোর পানে, তারা দিয়ে বলল, ভূমধ্য সাগর দেখেছি তো, আগেও দুবার সবার সাথে সাগর পাড়ে গিয়েছিলাম। বিভানের কপালে ভাঁজ পড়ল আরও। রূপন্তীর দৃষ্টি অনুসরণ করে তাকাতেই কপাল টান টান হয়ে গেল। পুরো ঘটনা বুঝে নিতে বেগ পোহাতে হলো না খুব একটা। তাহলে এই ব্যাপার? রূপন্তীর হৃদয়ে ওই মেয়েগুলোকে নিয়ে হিংসা জন্মেছে। বিভানের ভালো লাগলো বিষয়টা, তবে মেয়েটাকে আর একটু জ্বালাতে সে বলল, তা তো গিয়েছিলাম অন্য স্থানে, এখানে তো আসিনি। এখানে তোমাকে নিয়ে আজ প্রথম এসেছি, সুতরাং পুরো সমুদ্র সৈকত আগে একবার চক্কর কাটবো, তারপর অন্য কোথাও যাব। রূপন্তী ফোঁস করে কয়েকটা নিঃশ্বাস ফেলল। ছেলেটাকে এতবার বলেছে এখানে থাকবে না, চলে যাবে, তারপরও এ কথাই শুনছে না। মেয়েটা কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, চারপাশে কিছু নেংটি ইঁদুর স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, যা আমার স্বামীর স্বাস্থ্যের জন্য প্রচন্ড ক্ষতিকারক। তাই বলছি কি, এখান থেকে চলুন, অন্য কোথাও যাই। বিভান ভ্রু কুঁচকালো, আশেপাশে নজর ঘুরিয়ে বলল, কোথায়? কোথাও তো আমি কোনো নেংটি ইঁদুর দেখছি না, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি ওই বিকিনি পরিহিত অর্ধনগ্ন নারীদের কথা বলেছি, ঠিক। রূপন্তী শেষ পর্যন্ত বলেই ফেলল কথাটা। ওষ্ঠ প্রসারিত করল বিভান, দুষ্টুমির স্বরে বলল, তাতে কি হয়েছে? এগুলো তো এখানকার স্বাভাবিক বিষয়। তবে আমার না এখনো এই নেংটি ইঁদুরগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়নি। চলো তো একটু পর্যবেক্ষণ করে আসি। বিভান পিছন ঘুরে সমুদ্র সৈকতের পানে পা বাড়ালো, তাতে দাঁত চাপল রূপন্তী, চিবিয়ে চিবিয়ে বলল, কাছে আপনি নেংটি ইঁদুর পর্যবেক্ষণ করতে যান, আমি ওই সমুদ্র সৈকতে হাফ প্যান্ট পরা যতগুলো সুদর্শন পুরুষ আছে এক এক করে তাদের পর্যবেক্ষণ করি। বিভান থেমে গেল, উল্টো ঘুরে তৎক্ষণাৎ ছুটে এলো রূপন্তীর পানে। মেয়েটার এক হাত বগল দাবা করে টেনে নিয়ে যেতে যেতে বলল, এখান থেকে চলো তো, এই জায়গাটা একদম ভালো নয়, বিশেষ করে আমার বউয়ের স্বাস্থ্যের জন্য। রাতের সময় সূর্যটা ডুবে গিয়েছে, চারদিকটা উজ্জ্বল হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়াম আলোয়। রাতের আধারে কৃত্রিম আলো গায়ে মেখে বার্সেলোনা শহরটা যেন অন্য এক রূপ ধারণ করেছে এই মুহূর্তে। চারিদিকে ছড়িয়ে দিয়েছে অনবদ্য এক জাঁকজমকতা। বিভান আজ আর রূপন্তীকে নিয়ে বাড়ি ফেরেনি। সারাদিন বার্সেলোনা আনাচে কানাচে ঘুরে এই রাতের প্রহরে এসে দ্বারস্থ হয়েছে এক হোটেলে। বিভান রূপন্তীকে নিয়ে ঢুকলো হোটেলের মধ্যে। রিসিপশনের পানে এগিয়ে গিয়ে শুধালো একটি কক্ষের জন্য। রিসিপশনের একজন নারী বসেছিলেন,
তিনি হাসলেন রূপন্তী এবং বিভানের পানে তাকিয়ে কিছু কাগজ বের করতে করতে প্রশ্ন করলেন, আপনারা কাপল? বিভান হাত বাড়িয়ে রূপন্তীর বাহু আঁকড়ে ধরল, ওষ্ঠ প্রসারিত করে বলল। কি মনে হয়? প্রতি উত্তরে রিসিপশনিস্ট নারীটি হাসলেন শুধু। হোস্টেলের সকল প্রাতিষ্ঠানিক কার্যাবলী সম্পন্ন করে একটা চাবি হাতে তুলে দিলেন বিভানের। বিভান চাবিটা উল্টে পাল্টে দেখে রূপন্তীকে নিয়ে গেল তাদের কক্ষের পানে। বেশ বড়সড় এবং বিলাসবহুল হোটেলটা। ছেলেটা কিঞ্চিত সময় নিয়ে নিজেদের কক্ষটা খুঁজে বের করলো। চাবি দ্বারা দরজা খুলে ভেতরে ঢুকতেই চমকে উঠল দুজনে। কক্ষটা পুরোপুরি শুভ্রতায় ঘেরা। বিছানা থেকে শুরু করে সোফা সবটাই সাদা আবরণে আবৃত, তবে শুভ্রতায় ঘেরা বিছানাটায় লাল গোলাপের পাপড়ি ছড়ানো ছিটানো। কক্ষের লাইটিং ব্যবস্থাও কেমন নেশা জাগালো। রূপন্তীর হৃদয় কেঁপে উঠল। কক্ষের এমন সাজসজ্জা দেখে এর মানে বুঝতে খুব বেশি অসুবিধা হলো না তার। ঢোক গিলল মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেলে বিভানের হাত থেকে শপিং মল থেকে কেনা জামা কাপড়গুলো নিয়ে হাঁটা ধরল ওয়াশরুমের পানে। যেতে যেতে বলল, আপনি বসুন, আমি গোসলটা সেরে আসি। প্রায় ঘন্টাখানেক সময় নিয়ে গোসল সেরে বাইরে বেরিয়ে এলো রূপন্তী। সারাদিন ঘুরে ফিরে পানির পরশ পেয়ে এখন যেন একটু শান্তি লাগছে তার। তোয়ালে দ্বারা মাথা মুছতে মুছতে মেয়েটা এগিয়ে এলো বিভানের পানে। তাড়া দিয়ে বলল, যান, এখন আপনি গোসলটা সেরে আসুন। বিভান চোখ তুলে তাকালো রূপন্তীর পানে। অমনি থমকে গেল বেচারা। হৃদস্পন্দন গাঢ় হলো পূর্বের তুলনায়। মেয়েটা সাদা রঙের একটা টি শার্ট আর প্লাজো জড়িয়েছে শরীরে। এই দুটো আজ সে কিনে দিয়েছে শপিং মল থেকে। সদ্য ভেজা চুলগুলো বেয়ে পানি ঝরছে টিপ টিপ করে। গোসলের দরুন মেয়েটার মুখশ্রীটাও আগের থেকে স্নিগ্ধ লাগছে। কেমন ঘোর লেগে যাচ্ছে বিভানের। প্রথমে এই কক্ষে প্রবেশ করে কক্ষের সাজসজ্জা দেখে ঘোর জাগলো, আর এখন মেয়েটার এই রূপ দেখে আজ বোধহয় এই মেয়েটাকে পুরোপুরিভাবে কাছে না পেয়ে এই ঘোর কাটবে না। বিভান উঠে দাঁড়ালো বসা থেকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো রূপন্তীর মুখোমুখি। আলতাভাবে ফু দিল মেয়েটার মুখে। ঘোর লাগা কণ্ঠে বলল, অচেনা মোহনীয় এই শহরে চলো যাই হারিয়ে, দুজন দুজনার উষ্ণ ছোঁয়ায় ভেসে যাই প্রণয়ের ছায়ায়। বিভানের মুখনিষ্কৃত বায়ুর দাপটে চোখ দুটো বন্ধ করে নিল রূপন্তী। কেঁপে উঠল তার কায়াখানা। বিভান হাত বাড়িয়ে আলতাভাবে কোমর চেপে ধরল মেয়েটার, মিশিয়ে নিল নিজের সাথে। কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আমি যদি আজ তোমায় একটু বেশি ভালোবাসতে চাই, মিশিয়ে নিতে চাই নিজের সাথে, তুমি কি অনুমতি দিবে? রূপন্তী পিট পিটিয়ে চোখ খুলল, তাকালো স্বামীর পানে। সে জানে এই অনুমতির মানে, তবুও আজ সে নিজেকে দমিয়ে রাখতে পারল না, উপেক্ষা করতে পারল না বিভানকে। আজ কেমন যেন তারও স্বামীর স্পর্শে সায় দিতে ইচ্ছে হচ্ছে, নিজেকে উজাড় করে দিতে ইচ্ছে হচ্ছে তার ভালোবাসায়। রূপন্তী না করতে পারল না, আবার লজ্জায় মুখ ফুটে হ্যাঁও বলার সক্ষমতা হলো না। মেয়েটা আলতোভাবে দুহাতে জড়িয়ে ধরল বিভানকে, মুখ গুজল তার বক্ষে। বিভান যা বুঝার বুঝে নিল। ওষ্ঠের কোণে তার ফুটে উঠল সূক্ষ্ম হাসির রেখা। অবশেষে মেয়েটা তার ডাকে সাড়া দিয়েছে। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আজ তার সাথে ভালোবাসা সাগরে ভাসতে চাইছে। বিভান আর সময় ব্যয় করল না, কোলে তুলে নিল রূপন্তীকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে তাকে শোয়ালো শুভ্র রঙা বিছানাটায়। অতঃপর নিজের ভরটাও ছেড়ে দিল মেয়েটার ওপরে। ঝুঁকে গিয়ে ছোট ছোট চুমুর প্রকোপে নাজেহাল করে তুলল রূপন্তীকে। ধীরে ধীরে বিভানের স্পর্শ আরও গভীর হলো। নাজুক হয়ে পড়ল মেয়েটা। পরম আবেশে নিজের চোখ দুটো বন্ধ করে নিল। রাতের আধারে হোটেলের সুসজ্জিত এ কামরাটা ভারী হয়ে উঠল দুই নরনারীর উষ্ণ নিঃশ্বাসের শব্দে। দুজন মিলে পাড়ি জমালো এক অজানা সুখের সাগরে। পরিপূর্ণ হলো তাদের ভালোবাসা, এতদিনের বৈবাহিক সম্পর্ক। ভোরের আলোয় উজ্জ্বল বার্সেলোনা। রাতের আধার কিঞ্চিত ঝিমিয়ে পড়া শহরটা চনমনে হয়ে উঠতে শুরু করেছে আবারও। চারিদিকে বাড়তে শুরু করেছে জনমানবের কোলাহল। ভোর হতে না হতেই বিভানরাও হোটেল ছাড়ল। রূপন্তীকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো সকালের নাস্তার জন্য। ওয়েটারের নিকট খাবার অর্ডার দিয়ে তাকালো সে মেয়েটার পানে। মেয়েটা ক্ষণে ক্ষণে নাক টেনে যাচ্ছে, আবার মাঝে মাঝে হাঁচি দিচ্ছে। বিভানের খারাপ লাগলো রূপন্তীর এ অবস্থা দেখে, তবুও তাকে একটু জ্বালানির উদ্দেশ্যে বলল, এত ঠান্ডা লাগালে কিভাবে? এখন জ্বর আসলে কি হবে? শুধু শুধু কষ্ট পেতে হবে তোমাকে। রূপন্তী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, আপনার জন্যই তো ঠান্ডা লেগেছে, আবার বড় বড় কথা বলছেন। বিভান চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলল, অবুঝের ন্যায় বলল, আমি কি করলাম? আপনি কি করেছেন? এইটুকু বলেই থামতে হলো রূপন্তীকে। হাঁচি আসছে তার। একটু সময় নিয়ে বেশ জোরে সোরে একটা হাঁচি দিল মেয়েটা।
টিস্যু দ্বারা নাক পরিষ্কার করে বলল, গত রাতে আপনার জন্য আমাকে দুবার গোসল করতে হয়েছে। প্রথমে একবার গোসল করে বেরুলাম, তারপর এইটুকু বলেই আবার থেমে গেল রূপন্তী। দুষ্টু হাসি ফুটে উঠল বিভানের ওষ্ঠে, কিছুটা রসিয়ে রসিয়ে সে শুধালো, তারপর কি? রূপন্তী দাঁতে দাঁত পিষল। সে ঠিক বুঝতে পারছে এই লোক তাকে লজ্জায় ফেলার জন্য, জ্বালানোর জন্য এমন প্রশ্ন করছে। নয়তো এ কি জানে না? তারপর কি জানে? সব জানে, তবু অসভ্য লোকটা এমন নাটক করছে। রূপন্তী কটমট করে বলল, তারপর আপনার মাথা। বিভান হাসল, তবে আর জ্বালালো না মেয়েটাকে। এমনি ঠান্ডায় হাঁচি দিতে দিতে নাজেহাল অবস্থা তার। এখন রেস্টুরেন্ট থেকে খাইয়ে দাইয়ে ঔষধ খাওয়াতে হবে মেয়েটাকে, তারপর তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। মেয়েটার এই অসুস্থ শরীরে আর বাইরে বাইরে না ঘোরাই শ্রেয়। রাত্রি ঘনিয়েছে ধরণীর বুকে, চারদিকটা আধারে ছেয়ে গেছে অনেক আগেই। রূপন্তীর শরীরটা খারাপ আজ, এখন অবধি জ্বর না আসলেও শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, জ্বর জ্বর ভাব। বিভান তাই আর আজ রান্না করতে দেয়নি তাকে, বাহির থেকেই খাবার এনে খেয়েছে দুজন। খেয়ে দিয়ে বিভান নিজ কক্ষে চলে গেলেও রূপন্তী বসে রয়েছে বসার কক্ষের সোফায়, বারবার তাকাচ্ছে বিভানের কক্ষের পানে। আজ সে ঠিক কোথায় ঘুমাবে এটাই আপাতত মাথায় ঢুকছে না। গতকাল রাতে তারা হোটেলে এক কক্ষে এক বিছানায় ছিল, তার আগের দিনও রূপন্তীর কক্ষে একসাথে ছিল। আজ কি একসাথে থাকবে নাকি আলাদা আলাদা? যেখানে গত রাতে তারা একসাথে সুন্দর একটি রাত অতিবাহিত করেছে, নিজেদের বৈবাহিক জীবনের সকল সম্পর্কে আবদ্ধ হয়েছে, সেখানে আজ আলাদা থাকার মানে কি? রূপন্তী একবার ভাবল সে তার কক্ষেই চলে যাবে, কিন্তু কেন যেন যেতে ইচ্ছে হচ্ছে না তার। আজ বিভানের কক্ষেই যেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু একজন মেয়ে হয়ে এ কথা তো মুখ ফুটেও বলা যায় না। তাছাড়া বিভান যা, তাতে সে যদি মুখ ফুটে একবার বলে যে আমি আজ থেকে আপনার কক্ষে থাকতে চাই, তাহলে নির্ঘাত লজ্জা দিবে, রসিয়ে রসিয়ে গা জ্বালানো কথা বলবে। বিভানকেও বলিহারি যাই রোজ রূপন্তীকে নিজ কক্ষে নেয়ার জন্য কত নাটক করে, আর আজ খেয়ে দিয়ে কিছু না বলেই চলে গেল। একবার অন্তত বলে তো যেত, আমার রুমে এসো। একবার এ কথা বললেই তো রূপন্তী চলে যেত। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়লো মেয়েটা, উঠে দাঁড়ালো সোফা ছেড়ে। বিভানের কক্ষের পানে একবার তাকিয়ে হতাশ হয়ে পা বাড়ালো নিজ কক্ষের পানে। ঠিক তখনই বিভান তার কক্ষের দরজায় খুলে বেরিয়ে এলো। ভ্রু কুঁচকে বলল, ওদিকে কোথায় যাচ্ছ? রূপন্তীর চোখ মুখ চকচক করে উঠল। যাক, অবশেষে ছেলেটা বেরিয়েছে, এখন নিশ্চয়ই তাকে নিজের রুমে নিয়ে যাবে। সেও তো এতক্ষণ এটাই চাইছিল, শুধু মুখে বলতে পারেনি। মেয়েটা সব বুঝেও না বোঝার ভান ধরল, কপালে ভাঁজ ফেলে বলল, কেন আমার রুমে? বিভান নিজের রুমের পানে ইশারা করলো, থমথমে কণ্ঠে বলল, ওটা না, এখন থেকে এটা তোমার রুম। এই রুমে এসো তাড়াতাড়ি। রূপন্তী ঠোঁট টিপে হাসলো, ভনিতা করে বলল, কেন, এই রুমে সমস্যা কি? এই রুমেই থাকি আমি। দেখো, এমনি অসুস্থ শরীর তোমার, এই মুহূর্তে আমি আর তেমন কথা বাড়াতে চাই না, তাড়াতাড়ি এই রুমে চলে এসো। রূপন্তী আড়ালে হাসলো, কিছুটা লাজুক স্বরে বলল, আসছি। সময় কাটা লাফিয়ে লাফিয়ে নিজের অবস্থান পরিবর্তন ঘটাচ্ছে। বিভানদের বার্সেলোনা ঘোরার পর এর মধ্যে কেটে গেছে দিন কয়েক। সময়ের সাথে সাথে বিভান এবং রূপন্তীর সম্পর্কের উন্নতি ঘটেছে বেশ। বিভান তো আগে থেকেই মেয়েটাকে চোখে হারাতো, আর এখন রূপন্তীও যোগ দিয়েছে তার সাথে। সারা দিন দুজনে খুনসুটি আর ভালোবাসার রঙিন হয়ে উঠেছে তাদের জীবন। দুপুরের সময় দিনের অন্যান্য ভাগের তুলনায় এই সময়টায় চারিদিকটা কেমন একটু ঝিমিয়ে পড়ে, কিঞ্চিত নীরব হয়ে ওঠে। দুপুরের এই ক্ষণে ক্লাস শেষ হলো বিভানের। প্রতিদিনের ন্যায় ক্লাস শেষ হলে সে হানা দিল লাইব্রেরিতে, কিন্তু রূপন্তী কোথায়? ছেলেটা পুরো লাইব্রেরিতে চোখ বোলালো, কিন্তু কোথাও দেখা পেল না মেয়েটার। রূপন্তীর ক্লাস তো অনেক আগেই শেষ হয়েছে, তারপর তার তো এখানেই থাকার কথা। বিভান পকেট হাতিয়ে নিজের মোবাইলটা বের করলো, কল লাগালো মেয়েটার নাম্বারে, কিন্তু একই নাম্বারটাও বন্ধ বলছে। রূপন্তী তো কখনো মোবাইল বন্ধ করে না, তাহলে আজ কি হলো? বিভান চিন্তিত হলো, এগিয়ে গিয়ে দাঁড়ালো লাইব্রেরির সামনের দিকে বসে থাকা লাইব্রেরিয়ানের নিকট। নম্র স্বরে বলল, এখানে রূপন্তী নামের একটি মেয়ে কাজ করতো না, সে কোথায়? লাইব্রেরিয়ান স্বাভাবিক কণ্ঠেই জবাব দিলেন, সে তো অনেক আগেই চলে গিয়েছেন। তাছাড়া উনি বোধহয় এখানে আর কাজ করবেন না, চাকরিটা ছেড়ে দিয়েছেন। বিভান চমকালো, রূপন্তী চাকরি ছেড়ে দিয়েছে? কিন্তু কেন? এ চাকরিটা পাওয়ার জন্য মেয়েটা কতটা দৌড়ঝাঁপ করলো, আর এখন চাকরিই ছেড়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এ ব্যাপারে তো মেয়েটা তাকে কিছুই বলেনি।
আবার অনেক আগেই নাকি চলে গিয়েছে, তাকে না জানিয়ে চাকরি ছেড়েছে। হঠাৎ চলে যাওয়ার মানে কি? রূপন্তীর কি এখানে কোনো সমস্যা হয়েছে যে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে? বিভান ভাবল, একটু সময় নিয়ে ফের লাইব্রেরিয়ানকে প্রশ্ন করল, মেয়েটা হুট করে চাকরি ছেড়েছে কেন? এখানে কি কোনো সমস্যা হয়েছিল বা কিছু? না, এখানে কি সমস্যা হবে? আসলে ওনার ব্যক্তিগত কোনো কাজের জন্য বেশ অনেকদিন ছুটির প্রয়োজন ছিল। উনি ছুটির জন্য গত পরশুদিন আবেদনও করেছিলেন, কিন্তু কোনো কর্মীকে আমাদের এতদিন ছুটি দেওয়া সম্ভব ছিল না, তাই উনি চাকরিটা ছেড়ে দিয়েই চলে গিয়েছেন। বিভানের অবাকতা বাড়ল। রূপন্তী ছুটির প্রয়োজন ছিল, আবার তার জন্য গত পরশুদিন আবেদনও করেছিল, অর্থাৎ এসব আগে থেকেই পরিকল্পিত। কিন্তু বিভানকে কিছু জানানো হয়নি। কেন জানানো হয়নি? তার অগোচরে রূপন্তী ঠিক কী করতে চাইছে বিভান সময় ব্যয় করল না। দ্রুততার সাথে বাড়ি পৌঁছালো সে। কি হচ্ছে? রূপন্তী কেন চাকরি ছেড়েছে? তার ছুটির কেন প্রয়োজন? এই প্রশ্নগুলোর উত্তর জানতে। কিন্তু হায়, বাড়িতে পৌঁছেও বিভান কোথাও খুঁজে পেল না রূপন্তীকে। পুরো বাড়ি ফাঁকা। ছেলেটা ছুটে গেল নিজ কক্ষে। কক্ষটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। বিভান ভালোভাবে দেখল চারপাশটা। রূপন্তীর বেশ কিছু জিনিস গায়েব। বিভান চমকালো ফের। অস্থির হয়ে ছুটে গেল আলমারির পানে। বেশ কিছু জিনিস না, শুধু ভালো ভালো জামা কাপড়গুলো গায়েব। তবে কি রূপন্তী বিভানকে ছেড়ে চলে গেছে? দিশাহারা হয়ে উঠল ছেলেটা। মোবাইল বের করে উম্মাদের ন্যায় কল করা শুরু করলো মেয়েটার নাম্বারে, কিন্তু বারবার ওই একই কথা বলছে, নাম্বার বন্ধ। চারদিক থেকে হারানোর ভয়ে জেগে ধরল ছেলেটাকে। বুকের ভেতরে থাকা মাংসপিণ্ডটা যেন তীব্র বেগে খামচে ধরেছে কেউ। কষ্ট হচ্ছে ভীষণ। চারদিকটা অসহ্য হয়ে উঠেছে। কেন রূপন্তী তাকে ছেড়ে গেল? কি অন্যায় ছিল তার? প্রথম দিকে প্রতিশোধের তাড়নায় মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলেও শেষের দিকে তো আর খারাপ ব্যবহার করেনি। শেষের দিনগুলোয় মেয়েটাকে ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখেছিল। তবে কি তার ভালোবাসাতেই খাচ্ছিল, তাই রূপন্তী তাকে ছেড়ে চলে গেছে? তখনই বাড়িতে প্রবেশ করলো এরিক। গলা উঁচিয়ে ডাকলো, স্যার স্যার। বিভান শুনল এরিকের ডাক, কিন্তু জবাব দেওয়ার ইচ্ছে হলো না। রূপন্তী তাকে এইভাবে ছেড়ে যেতে পারলো? যাওয়ার আগে একবারও ভাবল না তার কথা? মেয়েটা তো তাকে ভালোবাসতো। এই ভালোবাসা এখন কোথায় গেল? চারিদিকটা কেমন শূন্য শূন্য লাগছে ছেলেটার। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে এই মুহূর্তে। ইচ্ছে হচ্ছে এক্ষুনি চারদিকটা ভেঙে চুরে গুড়িয়ে দিতে। বিভান অস্থিরতার মধ্যেই আবারও তাকে ডেকে উঠল এরিক। গলা উঁচিয়ে বলল, স্যার আপনি কোথায়? ম্যাম আপনাকে দেওয়ার জন্য কি যেন রেখে গিয়েছি আমার কাছে। ম্যাম মানে রূপন্তী। সে আবার এরিকের নিকট কি রেখে গিয়েছে? আর তাকে কিছু না জানিয়ে গিয়েছেই বা কোথায়? রূপন্তীর নাম শ্রবণে আর চুপ থাকতে পারল না বিভান। অস্থিরতা গ্রাস করল তার মনকে। হন্তদন্ত হয়ে বেরিয়ে এলো নিজ কক্ষ থেকে। এরিকের মুখোমুখি দাঁড়িয়ে তাড়াহুড়ো করে বলল, কই, কি দিয়েছে দেখি? এরিক একটা খাম এগিয়ে দিল বিভানের পানে। অতঃপর বলল, ম্যাম যাওয়ার আগে আপনাকে এটা দিয়ে দিতে বলছেন। বিভান খামটা হাতে নিল। সময় ব্যয় না করে দ্রুত খুলল খামটা। তার ভেতর থেকে একটা প্লেনের টিকিট আর একটা ভাঁজ করা চিঠি বেরিয়ে এলো। ভ্রু কুঁচকে এলো ছেলেটার। চিঠির ভাঁজ খুলতেই সে গোটা গোটা অক্ষরে লেখা পেল, প্রাণের প্রিয় একমাত্র স্বামী, পত্রের প্রথমেই আমার সালাম নেবেন। আশা করছি আপনি ভালো নেই। যে পুরুষ আমাকে এক নজর না দেখলেই অস্থির হয়ে ওঠে, সে পুরুষ যে আমার জামা কাপড় সহ নিরুদ্দেশ হওয়ায় আরো দিশেহারা হয়ে উঠবে, তা আমি ভালোভাবেই জানি। যাই হোক, আমি দেশে যাচ্ছি। আপনাকে ঠান্ডা মাথায় ভালোবেসে বললে তো আর আপনি আসতে দিতেন না, তাই না জানিয়েই চলে এলাম। আপনার জন্য আজ রাত 9টার ফ্লাইটে টিকিট কেটে রেখে এসেছি। জামা কাপড়ও গুছিয়ে রেখে এসেছি। লাগেজটা হাতে নেবেন আর রাত 9টায় প্লেনে বসে পড়বেন, ঠিক আছে? আমি আপনার অপেক্ষায় থাকলাম। যদি মনে করেন তেজ দেখিয়ে দেশে আসবেন না, তবে আমিও আর কোনোদিন স্পেনে ফিরবো না বলে দিলাম। আর হ্যাঁ, আমার কাছে আপনার আর আমার দুটো টিকিট কেনার টাকা ছিল না, তাই কিছু টাকা জ্যাক এবং এলিনার থেকে ধার নিয়েছিলাম। দেশে ফেরার আগে ওদের পাওনাটা বুঝিয়ে দিয়ে আসেন। ইতি, আপনার একমাত্র স্ত্রী। বিভান দেশে না ফিরলে রূপন্তীও স্পেনে ফিরবে না। কি সাংঘাতিক হুমকি! মেয়েটা ঠিক জানে এমন একটা কথা শুনে বিভান কোনোদিনই দেশে না ফিরে থাকতে পারবে না, তাই এমন একটা চাল খাটিয়েছে। ক্রোধে শরীরটা রিড়ি করে উঠল বেচারার। আচ্ছা ফ্যাসাদে পড়ে গেছে সে।
ওই দেশে ফিরবে না করে এতদিন জেদ দেখিয়েছে, আর আজ এমনভাবে ফেসে গেছে যে না গিয়েও উপায় নেই। মেয়েটার আগের তুলনায় সাহস বেড়ে গেছে। একে তো তার কথাকে উপেক্ষা করে দেশে গেছে, তার ওপর আবার না বলে ক্রোধে হাতের চিঠিটা মুষ্টিবদ্ধ করল বিভান। দেশে তো এবার সে ফিরবে, আর ওই মেয়েকেও একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। তার কথার অবাধ্য হওয়া, তাই না? দাঁতে দাঁত চাপল বিভান, গম্ভীর স্বরে এরিককে বলল, আমি দেশে ফিরবো আজ, এদিকটা দেখে রাখিস তোরা। রাত গড়িয়েছে কিছুটা, চারদিকটা ঝিমিয়ে পড়তে শুরু করেছে একটু একটু করে। এখনো শহরের বুকে ব্যস্ততা থাকলেও দিনের মতো ততটা নেই। রূপন্তীরা পরিবার সহ জালাল আহমেদ এবং জুবাইদা বেগমের সাথে এক বাড়িতেই থাকে। এমনিতেও বুড়ো বুড়ি দুজন একাকী এ বাড়িতে থাকতে ভয় পায়। তাছাড়া বিভিন্ন কাজে জুবাইদা বেগম এবং জালাল আহমেদের প্রয়োজন পড়ে তাদেরকে। বয়সের ভারে গোসল করে নিজের জামা কাপড়গুলোও ধুতে পারে না তারা। বাড়ির কাজকর্ম তাদের দেখাশোনা সব সালাম হোসেন এবং তার স্ত্রীকেই করতে হয়। সে যাই হোক, অনেকদিন পর রূপন্তীর বাড়ি ফেরায় সবাই মিলে আজ একসাথেই রাতের খাবার খেতে বসেছে। নয়তো জুবেইদা বেগম এবং জালাল আহমেদের খাবার তাদের ঘরেই নিয়ে আসা হয় বেশিরভাগ সময়। বয়সের দাপটে নুইয়ে পড়েছে লোক দুটো, হাঁটতে চলতেও কষ্ট। তবুও আজ রূপন্তী আশায় নিজেদের আর ঘরবন্দি করে রাখতে পারেননি তারা। হতে পারে রূপন্তীদের সাথে সাথে তাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু এতদিন একসাথে থাকতে থাকতে যে সম্পর্কটা তৈরি হয়েছে তা রক্তের থেকে কোনো অংশে কম নয়। নয়তো সামান্য এক ড্রাইভারকে তার পরিবার সহ নিজ বাড়িতে রেখে তাদের টেবিলে বসে খাওয়ার সুযোগ দিত না। সকলের খাওয়া দাওয়ার মধ্যেই হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। এ সময় আবার কে এলো? সালাম হোসেন খাবার ছেড়ে দরজা খুলতে যাবেন, এর মধ্যে তার ছেলে রায়ান ছুটে গেল দরজার পানে। হ্যাংলা পাতলা চঞ্চল ছেলেটা, বয়স আর কতই বা হবে, এই 14 কিংবা 15। ছেলেটা চঞ্চল ভঙ্গিতেই দরজাটা খুলল, কিন্তু দরজার সম্মুখে লোকটাকে ঠিক চিনতে পারল না। চোখ বুলিয়ে লোকটার পা থেকে মাথা অবধি পর্যবেক্ষণ করল একবার। লোকটার পরনে একটা 3/4 প্যান্ট আর কালো টি-শার্ট, হাতে লাগেজ, কিঞ্চিত লম্বা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে কপালে। চোখে মুখে কেমন একটা বিদেশি বিদেশি ভাব। এ লোককে আগে কখনো দেখেছে বলে তো মনে হয় না। রায়ান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আপনি কে? এই বাড়িতে কি চান? লোকটা উত্তর দিল না কোনো। রায়ানের পাশ কাটিয়ে থমথমে মুখশ্রী নিয়ে লাগেজ হাতে ঢুকলো ভেতরে। খাবার কক্ষে সকলের উপস্থিতি টের পেয়ে বসার কক্ষের লাগেজটা ফেলে সরাসরি সেদিকেই পা বাড়ানো সে। রায়ান অবাক হলো। দরজাটা আটকে লোকটার পিছু পিছু ছুট লাগালো, গলা উঁচিয়ে বলল, আরে আপনি কে? এভাবে বাড়ির ভিতরে ঢুকে এলেন কেন? আর ওদিকেই বার যাচ্ছেন কেন? রায়ান লোকটাকে আটকানোর পূর্বেই সে গিয়ে দাঁড়ালো খাবার কক্ষে। কারো উপস্থিতি টের পেয়ে সেদিকে তাকালো সবাই। অমনি চমকে উঠল। খাওয়া বন্ধ হলো তাদের। এ কে? বিভান? ছেলেটা সত্যি এতদিন পর ফিরে এসেছে। অবশেষে সে পা রেখেছে দেশের মাটিতে। বিশ্বাস করতে যেন কষ্ট হলো সকলের। সালাম হোসেনের চোখ দুটো বিস্ময়ে বড় বড় হয়ে গেল, সাথে অশ্রুতেও ভরে উঠল। ছেলেটা তার জন্য দেশ ছেড়েছে এই ভেবেই এতদিন অপরাধ বোধে দগ্ধ হয়েছিলেন তিনি। যাক, অবশেষে ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। ছেলেটাকে এতদিন পর দেখে আকিদায় ভরে উঠল জালাল আহমেদ এবং জোবাইদা বেগমেরও। জালাল আহমেদ নিজের শক্তি চালিয়ে তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতে না পারলেও তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো জুবাইদা বেগম। কোমর চেপে এসে দাঁড়ালেন বিভানের মুখোমুখি, হাত রাখলেন বিভানের গালে, অশ্রুসিক্ত নয়নে বললেন, অবশেষে তোর মনে পড়লো এই বুড়ো বুড়ি দুটোর কথা? এতদিন কিভাবে ছিলি তুই আমাদের ছেড়ে? তোর কি একবারের জন্য আমাদের মনে পড়েনি দাদু ভাই? কথাটা বলতে বলতেই ডুকরে কেঁদে উঠলেন জুবাইদা বেগম। এতদিন পর নিজের দাদা দাদির কাছে এবং জন্মস্থানে ফিরে এসে প্রথমে কিঞ্চিত নরম হয়ে পড়েছিল বিভান, কিন্তু যখনই সালাম হোসেনকে চোখে পড়েছে তখনই পুরনো ক্রোধ আবারও জেগে উঠেছে হৃদয়ে। চারদিকটা কেমন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তেই। এই লোকের মুখও দেখবে না বলে এতদিন দেশে ফিরতে চায়নি সে, অথচ এর মেয়ের টানতে টানতে তাকে দেশে এনেই ছাড়লো। দেশে যখন এসেছে এর সাথে এবার হেস্তনেস্ত একটা তো হবেই, তবে আগে এর মেয়েটাকে একটা শিক্ষা দিতে হবে। কত বড় সাহস ওই মেয়ের, তাকে একা ফেলে দেশে চলে এসেছে। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে। মেয়েটা এতক্ষণ তার পানেই তাকিয়েছিল, তাকিয়ে তাকিয়ে দেখছিল তার লোমশ ফর্সা ঠ্যাং দুটো। স্পেনে বাসায় বসে না হয় এই লোক সারাদিন 3/4 প্যান্ট আর টি-শার্ট পরে ঘুরে, তাই বলে দেশে ফিরেছে তাও এই 3/4 প্যান্টে।
এয়ারপোর্ট থেকে এই লোক নিজের লম্বা লম্বা ফর্সা লোমশ ঠ্যাং দেখিয়ে তারপর দেশে ঢুকেছে। এর কি লাজ লজ্জা বলতে কিছুই নেই। তবে এই মুহূর্তে বিভানের এমন রক্তিম দৃষ্টি দর্শনে একটু আগের সকল চিন্তাভাবনা উবে গেল তার। হৃদয় কেঁপে উঠল মুহূর্তেই। ঢোক গিলল মেয়েটা। দেশে আনার জন্য হোক আর যাই হোক, দোষ তো সে করেছে। বিভানকে একা ফেলে আসার মতো দুঃসাহস সে দেখিয়েছে। এখন এই বদমেজাজি ভদ্রলোক তাকে কি করবে কে জানে। হাতের কাছে পেলে নির্ঘাত মাথায় তুলে একটা আছাড় মেরে দিবে। মেয়েটার হৃদয়ে ভয় জন্মালো। আস্তে ধীরে সে উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। পা টিপে টিপে সকলের পেছন থেকে বেরিয়ে যাবে। তখনই জুবাইদা বেগমকে ছেড়ে ঝড়ের বেগে তার পথ আগলে দাঁড়ালো বিভান। হকচকিয়ে উঠল মেয়েটা। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই প্রবাদটা আজ এই পরিস্থিতিতে এসে বোধহয় পরিপূর্ণতা পেল রূপন্তীর জীবনে। এলোমেলো দৃষ্টি ফেলল মেয়েটা। আমতা আমতা করে বলল, পথ আগলে দাঁড়ালেন যে, কিছু বলবেন কি? বিভানের ক্রোধ এবার আকাশ ছুঁই। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে এখন জিজ্ঞেস করছে কিছু বলবে কিনা। ক্রোধের জল শক্ত হয়ে এলো ছেলেটার। মুখশ্রী জুড়ে রক্তিম আভা ফুটে উঠেছে আগেই। ছেলেটা একটু এগিয়ে গেল রূপন্তীর পানে। হুট করেই এক হাত বাড়িয়ে গলাটা চেপে ধরল তার। দাঁতে দাঁত পিষে বলল, আমাকে একা ছেড়ে আসার সাহস দিয়েছে কে তোকে? তুই জানতি তোকে নিয়ে আমি কতটা উন্মাদ, তারপরও তুই আমাকে না জানিয়ে একা একা দেশে ফিরেছিস কেন? তাদের বসে বিভান একটু জোরেই চেপে ধরল মেয়েটার গলা। আকস্মিক হামলায় হকচকিয়ে উঠল সবাই। রূপন্তীও চমকেছে বেশ। বিভান যে হঠাৎ এমন কিছু করবে বুঝতে পারেনি সে। তাহলে ছেলেটাকে কাছে আসতে দেখেই সরে যেত, কিন্তু তাও পারেনি। গলায় চাপ বাড়ছে। মেয়েটা দু হাত তুলে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে নিজেকে, কিন্তু বিভানের শক্তির সাথে পেরে উঠছে না। কিছু বলবে যে তাও পারছে না। কণ্ঠনালীতে চাপ পড়ায় শত চেষ্টা করেও সে গলা থেকে কোনো শব্দ বের করতে পারছে না। রায়ান বোনের এমন শোচনীয় অবস্থা দেখে নিশ্চুপ থাকতে পারল না। ছুটে এলো বিভানের নিকট। পেছন থেকে জাপটে ধরল ছেলেটাকে। রূপন্তীর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে বলল, কি করছেন কি? ছাড়ুন আমার আপুকে, ওর কষ্ট হচ্ছে। বিভান তবুও ছাড়ল না মেয়েটাকে। হিসিয়ে বলল, আগে ও বলুক কেন আমাকে ছেড়ে এসেছে। এত বড় সাহস ও কোথায় পেয়েছে, তারপর ছাড়বো। রূপন্তী চোখ দুটো উল্টে দিল এ পর্যায়ে। চোখের কোণ ঘেঁষে অশ্রু আবির্ভাব ঘটল তার। সালাম হোসেনও আর দাঁড়িয়ে থাকলে পারলেন না। ছুটে গেলেন মেয়ের নিকটে। তার গলা থেকে বিভানের হাত টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে বললেন, ছাড়ো ওকে। তোমার যা শত্রুতা আছে তা আমার সাথে, যা করার আমাকে করো। আমার মেয়েকে ছেড়ে দাও, ওর কষ্ট হচ্ছে। ওকে না পেয়ে একটু সময়ের জন্য আমার নিঃশ্বাসও আটকে গিয়েছিল। ওকে আমি আগেই বলেছিলাম আমাকে ছেড়ে আসার কথা কখনো চিন্তা করলেও ওকে মেরে দেব। তারপর ও আমাকে স্পেনে একা ফেলে দেশে আসলো কোন সাহসে? এ পর্যায়ে পাখি বেগম এবং জুবেদা বেগমও ছুটে এলেন। পুরুষ শক্তির সাথে তারা পেরে উঠবে না জেনেও বিভানকে রূপন্তীর থেকে সরানোর চেষ্টা করলেন। জুবাইদা বেগম অস্থির হয়ে বললেন, ওকে ছাড় দাদু ভাই, মরে যাবে তো মেয়েটা। বিভান উত্তর দিল না কোনো। জালাল আহমেদও অস্থির হয়ে উঠলেন। বসা থেকে উঠে এসে সে সবার সাথে যোগ দিতে না পারলেও কাপা কাপা কণ্ঠে বললেন, কি করছো কি দাদু ভাই? ছেড়ে দাও ওকে। মেয়ের এমন অবস্থা দর্শনে পাখি বেগম দিশেহারা হয়ে উঠলেন আরও। এমন নাজেহাল পরিস্থিতিতে তার মাথায় শুধু একটা কথাই এলো, বিভান প্রতিশোধ নিচ্ছে। হয়তো সালাম হোসেনের জন্য রূপন্তীকে কষ্ট দিচ্ছে। ছেলেটা তো মনে করে সালাম হোসেনই তার বাবা মাকে হত্যা করেছে, তাই তো তার মেয়েকে এভাবে কষ্ট দিচ্ছে। ঝরঝর করে কেঁদে ওঠেন তিনি। কান্না বিচরিত কণ্ঠে বললেন, দয়া করে ওকে ছেড়ে দাও বাবা। যা অন্যায় করার আমরা করেছি, আমার মেয়ে তো কোনো অন্যায় করেনি। আমাদের শাস্তি তুমি ওকে দিতে পারো না? এত জনের টানাটানিতে বিভানের হাত আলগা হয়ে এলো। এবার ছেড়ে দিল সে রূপন্তীকে। ছাড়া পেয়ে মেয়েটা কাশতে কাশতে বসে পড়ল মেঝেতে। চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। সবাই মিলে ব্যস্ত হয়ে ধরল মেয়েটাকে। রায়ান অস্থির হয়ে ছুটে গেল বোনের জন্য পানি আনতে। বিভান শীতল দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। শক্ত কণ্ঠে বলল, অবশ্যই পারি। ওকে শাস্তি দিলেও আমিই দিতে পারি, আর ভালোবাসলেও আমিই পারি। আপনি হয়তো জানেন না, ও আপনার মেয়ে হওয়ার সাথে সাথে আমার স্ত্রীও। বিভানের কণ্ঠে উচ্চারিত প্রতিটি শব্দ যেন বজ্রপাতের ন্যায় পড়ল উপস্থিত সকলের মধ্যে। রূপন্তীকে নিয়ে তোড়জোড় রেখে তড়িৎ গতিতে তারা তাকালো ছেলেটার পানে। চোখ বড় বড় হলো সবার। স্ত্রী? কে কার স্ত্রী? ছেলেটা কি এতদিন পর দেশে ফিরে তাদের সাথে মশকরা করছে?
বিভানের কথাগুলো কারোরই বিশ্বাস হলো না তেমন। সালাম হোসেন অবিশ্বাস্য কণ্ঠে বললেন, কে কার স্ত্রী? আমার মেয়ে তোমার স্ত্রী হলো কিভাবে? কারণ আপনার মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে। বিভানের নির্লিপ্ত কণ্ঠস্বর। আবারও চমকালো সকলে। রূপন্তীর সাথে বিভানের বিয়ে হয়েছে। কবে, কোথায়? তবে কি স্পেনে থাকতে তাদের কাউকে কিছু না জানিয়ে দুজনে বিয়ে করে ফেলেছে? এবারে বিভানের থেকে দৃষ্টি সরিয়ে তাকালো সকলে রূপন্তীর দিকে। মেয়েটার সময় নিয়ে রায়ানের আনা পানি খেয়ে কেবল একটু ধাতস্থ হয়েছে, এর মধ্যেই আবার এই বিস্ফোরণ। এখন কি হবে কে জানে। নিশ্চয়ই এই সংবাদে সালাম হোসেন এবং পাখি বেগম কষ্ট পাবেন ভীষণ। শুধু তারা দুজনে কেন, বাকিরাও কি কম কষ্ট পাবে? পুত্র এবং পুত্রবধূকে হারিয়ে নিঃস্ব হয়েছেন জালাল আহমেদ এবং জুবায়েদা বেগম। নাতিটাকে নিজেদের সঙ্গী বানাতে চেয়েছিলেন, কিন্তু সে তাদের সঙ্গ না দিয়ে পাড়ি জমিয়েছিল দূরদেশে। এখন আবার তাদের না জানিয়ে বিয়েও করে ফেলেছে। এ সংবাদ অবশ্যই তাদের জন্য সুখকর নয়। রূপন্তী ভেবেছিল দেশে যখন ফিরেছে তখন আস্তে ধীরে সকলকে সবটা বুঝিয়ে বলবে, কিন্তু বিভান সে সুযোগটা পর্যন্ত দিল না। দেশে ফিরেই একটা বিস্ফোরণ ঘটিয়ে দিল। মেয়েটার ভাবনার মধ্যেই সালাম হোসেন তাকে জিজ্ঞেস করলেন, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।